আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটবেলা থেকেই একটা বিষয় আমরা শুনে আসছি যে আমেরিকা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। কেউ তার সাথে যুদ্ধ করতে পারবে না এবং কেউ তার সাথে যুদ্ধ করার সাহসও করবে না। কিন্তু এখন দেখছি কি ইরানের মতো একটা দেশ একদম পুরা সেই মনস্টারের সাথে যুদ্ধ ঘোষণা করে বসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটবেলা থেকেই আমরা একটা বিষয় শুনে আসছি যে আমেরিকা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। কেউ তার সাথে যুদ্ধ করে পারবে না এবং কেউ তার সাথে যুদ্ধ করার সাহসও করবে না। কিন্তু ইরান ইরান কি করলো? একদম পুরা সেই মনস্টারের সাথে যুদ্ধ ঘোষণা করে বসলো। তো এখন ইরান কি পারবে এই আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়ে যেতে? আবার বিপরীত দিকে আরেকটা জিনিস দেখেন যে ইরান যেভাবে এই আরব কান্ট্রিগুলোর উপর আক্রমণ করছে, তো এখন আরব কান্ট্রিগুলো যদি ক্ষেপে আবার ইরানের উপরে আক্রমণ শুরু করে দেয়, তাহলে ইরান কি পারবে এতগুলো রাষ্ট্রকে একা সামাল দিতে? এখানে দেখেন প্রথম যে বিষয়টা, যে ইরান কি ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম কিনা। এখানে ইরানের জন্য বেশ কয়েকটা প্লাস পয়েন্ট রয়েছে। প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে ইরানের কাছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মানে কোনো অভাব নেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের কাছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ পরিমাণে এই ড্রোন রয়েছে, ঠিক আছে, শায়েদ ড্রোন যেটাকে বলে। আর ক্ষেপণাস্ত্র এটারও কোনো অভাব ইরানের কাছে নেই, ঠিক আছে। তো ইরান মানে নর্মালি সে বহুদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, মানে যতটুকু অস্ত্র তার কাছে বর্তমানে মজুদ আছে সেটা দিয়ে সে বহুদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। যেমনটা আপনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত ইব্রাহিম নামজার, সে যেমনটা বলেছিল যে আমরা টানা ২ বছর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, ঠিক আছে। এটা একটা বিষয় যে ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এখন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছিল যে আপনারা জানেন যদি ইরান একটা বোমা নিক্ষেপ করে, ঠিক আছে, তাহলে ওই একটা বোমা মানে ওই এক নিক্ষেপকৃত একটা বোমাকে ঠেকাতে ইসরায়েলের প্রায় ৩ থেকে ৪টা বোমা মানে ইন্টারসেপ্টর মিসাইল থেকে আয়রন ডোম থেকে ৩ থেকে ৪টা বোমা মানে পাল্টা নিক্ষেপ করতে হয় ওই একটা বোমাকে ঠেকানোর জন্য। তাহলে ইরান যদি ১০,০০০ যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, মানে কথার কথা ১০,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইসরায়েলের কমসে কম সেখানে ৩০,০০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিক্ষেপ করতে হবে শুধুমাত্র এই বোমাগুলোকে ঠেকানোর জন্যই। আর সবসময় তো এরকম না যে একদম ৩টা দিয়ে হয়ে যাবে, এরকম না। মাঝে মাঝে একটা বোমা ঠেকাতেই ৪টার মতো খরচ হয়ে যায়। তাহলে ইসরায়েল যদি ১০,০০০ বোমা মারে, ইরান যদি ১০,০০০ বোমা মারে, তাহলে ইসরায়েলকে ওই বোমা ঠেকানোর জন্য ৩০,০০০ বোমা ইসরায়েলকে খরচ করতে হবে। আচ্ছা, তারপর বিভিন্ন ড্রোনের বিষয়টা আসছি। এখন দেখেন এই যে বোমা উভয় দলই খরচ করবে, ঠিক আছে, এখন কার খরচ কি পরিমাণ? আপনারা জানেন যে ইরানে যে শায়েদ ড্রোনগুলো আছে, ঠিক আছে, এই ড্রোনগুলো মানে কি বলবো, মানে একদম লো বাজেটে একদম সবকিছু। যেমন এই ড্রোনগুলোকে তৈরি করতে খরচ হয় মাত্র ২০ থেকে ৪০ হাজার ডলার, ২০ থেকে ৪০ হাজার ডলার মাত্র, ঠিক আছে। আর এই ড্রোনগুলো মানে এগুলো তৈরির জন্য আর বিশেষ অত কিছুর প্রয়োজন পড়ে না। এগুলো তারা দেশে বসে তৈরি করে এবং এগুলো নিক্ষেপের জন্য অত বেশি কোনো প্রসেসের দরকার নেই। সাধারণ একটা লোহার শিকে করা থাকে, এভাবে সে নরমালি নিক্ষেপ করে দেয়, ঠিক আছে। মাত্র ২০,০০০ টাকার ড্রোন এবং এটা তৈরি করতে ইরানের কোনো প্রকার মানে কোনো বড় কোনো ভোগান্তি নেই। নরমালি সে এটাকে তৈরি করে ফেলতে পারে। আর এই মাত্র ২০ থেকে ৪০ হাজার ড্রোনকে ঠেকাতে ইসরায়েল এবং আমেরিকার এখানে খরচ করতে হয় $৪০ লক্ষ এক একটি বোমা। মানে $২০,০০০ একটা ড্রোনকে ঠেকাতে $৪০ লাখ এক একটা বোমা এখানে নিক্ষেপ করতে হয়, ঠিক আছে। এখন দেখেন ইরানের কাছে এই শায়েদ ড্রোন, ঠিক আছে, শায়েদ ড্রোনের সংখ্যা হচ্ছে ৮০ থেকে ১,০০,০০০, ঠিক আছে। ধরে নেন ১,০০,০০০, মানে সেহেতু সবসময় অস্ত্র তৈরি করতেছে, যেহেতু এই ড্রোন তৈরি করতেই আছে, সেহেতু এই যুদ্ধ চলাকালীন মানে সে ১,০০,০০০ ড্রোন সে মানে পাঠাতে সক্ষম, ঠিক আছে। তো এখন ১,০০,০০০ ড্রোন তৈরি করতে টাকা লাগবে কত? ২০০ কোটি, ঠিক আছে। ১,০০,০০০ ড্রোন তৈরি করতে ২০০ কোটি টাকা লাগবে এটা। আর এই ২০০ কোটি টাকার ড্রোনকে
করতে ফিরাতে ইসরায়েল এবং আমেরিকা ব্যয় হবে 40,000 কোটি টাকার বোমা, আয়রন ডোম থেকে বা ইন্টারসেপ্টর মিসাইল থেকে। মানে বিষয়টা বুঝতে পারছেন, মাত্র 200 কোটি বিপরীতে 40,000 কোটি টাকা। তাহলে আমেরিকা কি এত পরিমাণ টাকা এখানে খরচ করবে? ঠিক আছে। আবার দ্বিতীয়ত, আমেরিকার যে যেসব বোমাগুলো তৈরি করে আমেরিকা মারার জন্য, ঠিক আছে, ওই বোমাগুলো তৈরি করতেও আমেরিকার অনেক ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু ইরানের এখানে এই ড্রোনগুলোকে তৈরি করতে কোনো ভোগান্তির শিকার হতে হয় না, ঠিক আছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল এদের জন্য তাৎক্ষণিকভাবে বোমা তৈরি করা, ঠিক আছে, এটা অনেকটা ইম্পসিবল, ঠিক আছে। কারণ অনেক কিছুই সরবরাহ করে আনা নেওয়ার অনেক কিছু ঝামেলা থাকে। কিন্তু ইরান নিজেই বসে বসে সার্বক্ষণিকভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। ও একদিকে যুদ্ধ চালিয়ে যাবে, অপরদিকে ক্ষেপণাস্ত্র তৈরি করতে থাকবে। এভাবে এই লাগাতার ক্ষেপণাস্ত্র তৈরি করার কারণে দেখা যাবে যে ইরান একটানা অনেক দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে। আর ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলেছেনই যে আমাদের কাছে টানা 2 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র আমাদের মজুদ আছেই, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে ইরানের এত সহজে বোমা শেষ হবে না। আর যদি লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে আমেরিকা ইসরায়েল অবশ্যই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা জানি যে ইরান এই আরব কান্ট্রিগুলোতে অনেক পরিমাণে আক্রমণ করছে। তাহলে এখন যদি এই আরব কান্ট্রিগুলো ক্ষেপে ইরানের উপরে আক্রমণ শুরু করে দেয়, তাহলে ইরান একা কি পারবে এতগুলো রাষ্ট্রকে একা সামাল দিতে? দেখেন, এখানে কিছু কথা আছে। যেমন ইরান যতগুলো আক্রমণ করেছে এই আরব কান্ট্রিগুলোতে, দেখবেন আরবের স্বাভাবিক ভূখণ্ডে জনবসতিতে কোনো আক্রমণ করেনি এবং একটা আরবও সেখানে মারা যায়নি। কোথায় আক্রমণ করেছে? সবগুলো দেখা যাবে যে আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছে, আমেরিকান দূতাবাসে আক্রমণ করেছে, ঠিক আছে। এটা তো আমেরিকার ঘাঁটি, আমেরিকান দূতাবাস এগুলো রক্ষা করার দায়িত্ব আমেরিকার, ঠিক আছে না। এগুলো নিয়ে তার ওই আরব কান্ট্রিগুলো মাথা ব্যথা করবে না। আর যদি যুদ্ধ করার মতো মন মানসিকতা যদি আরবদের থাকতোই, ঠিক আছে, তাহলে দেখা যেত যে প্রথম দিন যখন ইরান ওই কান্ট্রিগুলোতে আক্রমণ করেছে ওই আমেরিকার ঘাঁটিতে, তখনই তারা কিন্তু ওই আরব কান্ট্রিগুলো উল্টা মিসাইল মেরে দিত, তখন কিন্তু মারে নাই। এটার মানে হচ্ছিল তারা যুদ্ধে জড়াতে চায় না। আর আরব কান্ট্রিগুলো তো দেখছেই, আরব কান্ট্রিগুলোকে আমেরিকা বলেছে যে তোমাদেরকে সুরক্ষা দেওয়া হবে, কিন্তু আমেরিকা নিজে সুরক্ষা করতে পারতেছে না। তাহলে অন্য কান্ট্রিকে কিভাবে সে সুরক্ষা দিবে? আর আরবদের এটাও বুঝতে বাকি নাই যে এই এত বছর যাবত যে এই আরব কান্ট্রিগুলো আমেরিকার পাচারে আসছে, এত বছর যাবত এই আমেরিকা শুধুমাত্র এই আরব দেশগুলো থেকে টাকা নিয়ে ইসরায়েলের পিছনে খরচ করছে। এই আরব কান্ট্রিগুলোকে তেমন কিছুই দেয় নাই। ইসরায়েল যখন যেটা লাগে, যত বোমা প্রয়োজন সবকিছু দেয়, কিন্তু আরব কান্ট্রিগুলোকে এগুলো দেয়ই না। তো আরব কান্ট্রিগুলোর এখন বুঝতে বাকি নেই যে আমেরিকা শুধুমাত্র তাদেরকে ব্যবহার করছে, তাদের থেকে টাকা নিচ্ছে। তো এমন একটা বিষয় যদি তারা বোঝে, ঠিক আছে, তাহলে তারাই চাইবে যে দেশ যতগুলো আমেরিকান ঘাঁটি আছে এগুলো সব ধ্বংস হয়ে যাক, আমেরিকা আমাদের কাছ থেকে চলে যাক। আর যেহেতু আমেরিকার সাথে তাদের চুক্তি আছেই আরব কান্ট্রিগুলো, সেহেতু ওই মুখে মুখে কিছু বলবেই, ঠিক আছে, একটা নাটক হিসাবে। কার্যত তারা মনে হয় না ইরানের বিরুদ্ধে কোনো রিয়াকশন নিবে। আর যদি রিয়াকশন নেয়, ঠিক আছে, তাহলে ইরানের এই সাইডে যেমন চীন ইরানের পক্ষে থাকবে, রাশিয়া ইরানের পক্ষে থাকবে, আবার ওই দিক থেকে মিসাইল ম্যান কিং জং উন উত্তর কোরিয়া ও ইরানের পক্ষে থাকবে। তো এখন আরব কান্ট্রিগুলো যদি আক্রমণ শুরু করে, তাহলে ইরানের জন্য এটা কোনো হুমকি হবে না। এদিক থেকে ইরানের পক্ষেও ওরকম বহু দেশ আছে, বহু পরাশক্তি আছে। আর যুদ্ধ করলে ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে। যেমন ইরানের হাজার খানিক মানুষ মারা গেছে, আবার অপরদিকে ইসরায়েল আমেরিকারও বহু সংখ্যক মানুষ মারা গেছে। যুদ্ধ করতে গেলে এরকম কিছু হবেই, এটা স্বাভাবিক। এটার জন্য মন খারাপ তো হবেই, মানুষ মারা যাচ্ছে, কিন্তু এটা যুদ্ধ পরাজয়ের কোনো আলামত না, মানুষ এটা মারা যাবেই, ঠিক আছে। আর ইরানের বিরুদ্ধে তো সবসময়
ইসরায়েল একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। আশা রাখি ইরান সব চক্রান্তকে ছাড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় আনতে সক্ষম হবে। আল্লাহর কাছে এটাই কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্বর বিজয় দান করুক। আমিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।